একটা ছোট ধাতব উপাদান, সংখ্যায় 163টি। এগুলো এখন বসানো হচ্ছে একটি রিঅ্যাক্টরের ভেতরে, যেখান থেকে তৈরি হবে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ। 28 এপ্রিল 2026 রূপপুরে শুরু হয়েছে নিউক্লিয়ার ফিউল লোডিং। মানে বাংলাদেশ এখন সত্যিকারের পারমাণবিক বিদ্যুৎ যুগে ঢুকে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু বিদ্যুতের গল্প, নাকি $13 বিলিয়ন রাশিয়ার প্রযুক্তি আর বাস্তবতার কঠিন হিসাবের গল্প? চলুন আজকে সহজভাবে দেখি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জন্য আসলে কি বয়ে নিয়ে আসছে। একটি গেম চেঞ্জার নাকি হাই কস্ট গ্যাম্বল? সালাম আর আদাব, আমি আদিল, আপনি দেখছেন আদিলস ইনসাইট। আপনি যদি জটিল বিষয় সহজ ভাষায় কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বাদ না দিয়ে বুঝতে চান, তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এতে ভবিষ্যতে এমন তথ্যভিত্তিক কন্টেন্ট আপনি সহজেই পেয়ে যাবেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পগুলোর একটি। এটি পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর পাশে। দুটি ইউনিট, প্রতিটি 1200 মেগাওয়াট, মোট 2400 মেগাওয়াট ক্ষমতা। প্রযুক্তি রাশিয়ার VVER 1200 জেনারেশন 3 প্লাস রিঅ্যাক্টর ডিজাইন। 28 এপ্রিল 2026 রূপপুরের ইউনিট 1-এ নিউক্লিয়ার ফিউল লোডিং শুরু হয়। রয়টার্স বলছে, প্রাথমিকভাবে নিরাপত্তা পরীক্ষা শেষে 2026 সালেই সীমিত বিদ্যুৎ যোগ হতে পারে, পরে ধাপে ধাপে উৎপাদন বাড়বে। এখন অনেকেই বলছেন বাংলাদেশ পারমাণবিক যুগে ঢুকে গেল। শুনতে গর্বের, কিন্তু গর্বের সাথে দায়িত্ব আসে। কারণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট মানে শুধু বিদ্যুৎ কেন্দ্র নয়, এটা এমন এক ব্যবস্থা যেখানে ভুলের জায়গা খুব কম। একটা কোল প্ল্যান্ট ভুলভাবে চালালে বড় ক্ষতি হয়, একটা গ্যাস প্ল্যান্ট ভুলভাবে চালালে বড় অর্থনৈতিক ক্ষতি হয়। কিন্তু নিউক্লিয়ার প্ল্যান্ট ভুলভাবে চালালে ক্ষতি শুধু অর্থনীতিতে আটকে থাকে না, তা জননিরাপত্তা, পরিবেশ, আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা সবকিছুকে ছুঁয়ে যায়। তাই রূপপুর নিয়ে প্রশ্ন করা অ্যান্টি ডেভেলপমেন্ট নয়, প্রশ্ন করাই রেসপন্সিবল সিটিজেনশিপ। প্রথম প্রশ্ন, রূপপুর এত দামি কেন? প্রকল্পের খরচ প্রায় 12.65 থেকে $13 বিলিয়ন বলা হচ্ছে। রয়টার বলছে এর প্রায় 90 ভাগ অর্থায়ন হচ্ছে রাশিয়ান স্টেট লোন দিয়ে। বাংলাদেশি টাকায় এটা বিশাল অঙ্ক। মানুষ স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করবে, এত টাকা দিয়ে বিদ্যুৎ কেন্দ্র বানানো কি যুক্তিযুক্ত? এখানে একটি জিনিস বুঝতে হবে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আপফ্রন্ট কস্ট অনেক বেশি। মানে শুরুতেই বিশাল টাকা লাগে, কিন্তু এর লাইফ স্প্যান দীর্ঘ, 50 থেকে 60 বছর। অনেক ক্ষেত্রে তারও বেশি এক্সটেনশন সম্ভব। অন্যদিকে গ্যাস, তেল বা কয়লা বিদ্যুৎ কেন্দ্র তুলনামূলকভাবে কম খরচে বানানো যায়, কিন্তু ফিউল কস্ট বেশি ওঠানামা করে। আর অপারেটিং ইকোনমিক্স অনেক সময় ইন্টারন্যাশনাল মার্কেটের উপর নির্ভর করে। সহজভাবে বললে, রূপপুর হলো এমন একটি জিনিস যার দাম শুরুতে ভয়ঙ্কর বড় দেখায়, কিন্তু প্রশ্ন হলো 60 বছর ধরে নির্ভরযোগ্য বিদ্যুৎ দিলে মোট হিসাবটা কত দাঁড়ায়? এখানে রূপপুরের পক্ষে সবচেয়ে শক্তিশালী যুক্তি হলো, বাংলাদেশ নিডস বেস লোড পাওয়ার। সোলার ভালো, উইন্ড ভালো, রিনিউয়েবলস দরকার। কিন্তু বাংলাদেশের শিল্প, শহর, হাসপাতাল, ডেটা সেন্টার, এক্সপোর্ট ইকোনমি সবকিছুর জন্য 24 ঘন্টা স্টেবল ইলেকট্রিসিটি দরকার। নিউক্লিয়ার এনার্জি সেই বেস লোড দিতে পারে। কিন্তু এখানে একটা জিনিস পরিষ্কার করে বলা দরকার, নিউক্লিয়ার বিদ্যুৎ শুধু আরেকটি বিদ্যুৎ উৎসই নয়, এটি টেকনোলজির দিক থেকে সবচেয়ে অ্যাডভান্সড পাওয়ার সিস্টেমগুলোর একটি। মাল্টিপল লেয়ার সেফটি সিস্টেম। যদি কোনো কারণে রিঅ্যাক্টর মাল ফাংশন করে, তাহলেও কোর কেচার নামে একটি ব্যবস্থা গলিত নিউক্লিয়ার ম্যাটেরিয়াল আটকে রাখার জন্য তৈরি করা আছে। আরো গুরুত্বপূর্ণ হলো, এই ধরনের মডার্ন রিঅ্যাক্টর এমনভাবে ডিজাইন করা যাতে এক্সটার্নাল পাওয়ার না থাকলেও প্যাসিভ কুলিং সিস্টেম দিয়ে রিঅ্যাক্টর নিজে নিজেই নিরাপদ অবস্থায় থাকতে পারে। সহজ করে বললে, এটি শুধু শক্তিশালী নয়, এটি অত্যন্ত সূক্ষ্মভাবে ডিজাইন করা নিয়ন্ত্রিত একটি প্রযুক্তি। এবার দ্বিতীয় প্রশ্ন, এটা কি বাংলাদেশের বিদ্যুৎ সমস্যার ম্যাজিক সমাধান? না, এখানে অনেকেই ভুলটি করেন। রূপপুর 2400 মেগাওয়াট ক্যাপাসিটি নিয়ে আসবে, কিন্তু ক্যাপাসিটি আর বাস্তব সাপ্লাই এক জিনিস নয়। এখানে একটা বড় পরিবর্তন ইতিমধ্যে ঘটে গেছে। 28 এপ্রিল 2026 রূপপুরে রিঅ্যাক্টরের যে 163টি নিউক্লিয়ার ফিউল অ্যাসেম্বলি ঢোকানো শুরু হয়েছে, এই ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি শুধু কনস্ট্রাকশন শেষ হওয়ার ঘটনা নয়, এটা অপারেশনাল ফেজ শুরু হওয়ার একটা সংকেত। মানে এখন থেকে প্রতিটি ধাপ হবে আরো সেনসিটিভ, আরো হাই স্টেকস। গ্রিড প্রস্তুত কিনা, ট্রান্সমিশন লাইন প্রস্তুত কিনা, মেইনটেনেন্স কেমন হয়, ফিউল সাইকেল কেমন চলে, এ সবই গুরুত্বপূর্ণ। রয়টার্স বলছে, ফিউল লোডিং শুরু হলেও লিমিটেড পাওয়ার আগে আসবে,
তারপর ধাপে ধাপে আউটপুট বাড়বে। মানে কাল থেকেই পুরো বাংলাদেশে বিদ্যুৎ সস্তা হয়ে যাবে এমনটি নয়। আরেকটি বড় প্রশ্ন, আমাদের দেশে অলরেডি বিদ্যুৎ খাতে ওভার ক্যাপাসিটি পেমেন্ট, ফিউল ইম্পোর্ট প্রেসার এসব সমস্যা আছে। রূপপুর এসে সব সমস্যা মুছে দিবে না, কিন্তু রূপপুর একটি জিনিস বদলাতে পারে, এনার্জি মিক্স। বাংলাদেশ দীর্ঘদিন গ্যাসের উপর নির্ভর করেছে, গ্যাস কমেছে, তারপর এলএনজি, তেল, কয়লা সবকিছুর উপর চাপ বেড়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বা হরমুজ সংকট হলে বাংলাদেশ সরাসরি চাপ অনুভব করে। এখানে নিউক্লিয়ার পাওয়ার এক ধরনের ডাইভার্সিফিকেশন দিচ্ছে। তবে ফিউল আমদানি এখানেও থাকবে, জ্বালানি আসবে রাশিয়া লিঙ্কড সাপ্লাই চেইন থেকে, তাই ইম্পোর্ট ডিপেন্ডেন্স শেষ হবে না, শুধু ডিপেন্ডেন্সের ধরন বদলাবে। এটাই রূপপুরের আসল দ্বৈততা। একদিকে বিদ্যুৎ বৈচিত্র্য, লো কার্বন বেস লোড, বড় ইন্ডাস্ট্রিয়াল কনফিডেন্স, অন্যদিকে ঋণ, জিওপলিটিক্স, রাশিয়ান ডিপেন্ডেন্সি, লং টার্ম সেফটি ডিসিপ্লিন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আসে। বাংলাদেশ রূপপুর বানিয়েছে বিদ্যুতের জন্য, কিন্তু রূপপুরের আসল পরীক্ষা বিদ্যুৎ উৎপাদনে নয়, আসল পরীক্ষা হবে বাংলাদেশ কি 60 বছর ধরে এই প্ল্যান্ট চালানোর মতো ইনস্টিটিউশনাল ডিসিপ্লিন তৈরি করতে পারবে। কারণ নিউক্লিয়ার প্ল্যান্ট বানানো এক জিনিস, নিরাপদে চালানো আরেক জিনিস। রূপপুরে ব্যবহৃত VVER-1200 জেনারেশন 3+ ডিজাইন নিয়ে বলা হয়, এতে অ্যাক্টিভ ও প্যাসিভ সেফটি সিস্টেম, মাল্টিপল লেয়ার্স অফ প্রোটেকশন এবং কোর ক্যাচার আছে। এটা আরেকটু পরিষ্কার করে বলি, এই VVER-1200 রিয়েক্টরে ট্রিপল লেয়ার সেফটি সিস্টেম থাকে। এমনকি মেল্টডাউন হলেও কোর ক্যাচার নামে একটি ব্যবস্থা আছে, যেটা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল ধরে রাখার জন্য তৈরি। আরো গুরুত্বপূর্ণ হলো, এই রিয়েক্টর ডিজাইন এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে এক্সটার্নাল পাওয়ার না থাকলেও প্যাসিভ সিস্টেম দিয়ে কুলিং চালু থাকতে পারে। বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টেও ফিউল লোডিং মাইলস্টোনের সময় এই সেফটি ডিজাইন ফিচার্স উল্লেখ করা হয়েছে। কিন্তু টেকনোলজিতে যত ভালোই হোক, দক্ষ মানব সম্পদ, প্রতিষ্ঠান, মেইনটেনেন্স কালচার, ট্রান্সপারেন্সি এসব ছাড়া নিউক্লিয়ার সেফটি পূর্ণ হয় না। চার্নোবিল ছিল পুরনো সোভিয়েত ডিজাইন ফ্লড সিস্টেম, সিক্রেসি আর ব্যাড ডিসিশন মেকিং এর একটি ডিজাস্টার। ফুকুশিমা ছিল ন্যাচারাল ডিজাস্টার প্লাস প্রিপেয়ারনেস ফেলিওরের লেসন। রূপপুর চার্নোবিল নয়, রূপপুর ফুকুশিমা নয়, কিন্তু লেসন একই। নিউক্লিয়ার পাওয়ার রিকোয়ার্স হিউমিলিটি। এখানে অহংকার চলবে না, আমরা পেরেছি বলা সহজ, আমরা প্রতিদিন স্ট্যান্ডার্ড মেনটেন করব, এটাই কঠিন। এবার আসি ঋণের প্রশ্নে। রূপপুরের সবচেয়ে সেন্সিটিভ জায়গা হলো ফাইন্যান্সিং। প্রকল্পের বড় অংশ রাশিয়ান স্টেট লোন, এর ফলে বাংলাদেশের জন্য রিপেমেন্ট অব্লিগেশন থাকবে। যদি প্ল্যান্ট সময় মতো, নিরাপদে, ভালো ক্যাপাসিটি ফ্যাক্টর দিয়ে চলে, তাহলে বিদ্যুৎ দিয়ে ইকোনমিক রিটার্ন তৈরি হতে পারে। কিন্তু ডিলে হলে, ট্রান্সমিশন বটলনেক হলে, গ্রিড নিতে না পারলে, মেইনটেনেন্স কস্ট বাড়লে, ডলার প্রেসার বাড়লে, তখন ঋণের এই চাপ জনগণের ওপরই আসবে। ট্যাক্স, ট্যারিফ, সাবসিডি, কোনো না কোনো পথে। এই প্রকল্পটা শুরু হয়েছিল শেখ হাসিনা সরকারের সময়। তখন এটাকে দেখা হয়েছিল বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়নমূলক পদক্ষেপগুলোর একটি হিসাবে। কারণ একটি দেশ যখন নিউক্লিয়ার পাওয়ারে যায়, তখন সেটা শুধু বিদ্যুৎ নয়, এটা দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এই ধরনের সিদ্ধান্ত নিতে রাজনৈতিক সাহস, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব সবকিছুর সমন্বয় লাগে। কিন্তু সময়ের সাথে সাথে এই একই প্রকল্পকে ঘিরে খরচ, স্বচ্ছতা এবং ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। সহজভাবে বললে, একই রূপপুর দুইটি ভিন্ন গল্প বলছে। যেখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে, যেটা অনেক সময় সামনে আসে না। গত কয়েক বছরে রূপপুর প্রকল্পকে ঘিরে খরচ ও স্বচ্ছতা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। কিছু রিপোর্টে বলা হয়েছিল প্রকল্পের খরচে বড় ধরনের অনিয়ম বা অর্থ অপচয়ের সম্ভাবনা থাকতে পারে। অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোজাটমের পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এই ধরনের অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। তাদের দাবি, রূপপুর প্রকল্পতে স্ট্রিক্ট অডিটিং, অ্যান্টি করাপশন পলিসি এবং আন্তর্জাতিক মান বজায় রাখা হয়। এমনকি বাংলাদেশেও অ্যান্টি করাপশন কমিশন এই বিষয়গুলো নিয়ে তদন্ত শুরু করেছিল। সহজ করে বললে, এই প্রকল্পকে কেউ দেখছেন উন্নয়নের প্রতীক হিসাবে, আবার কেউ কেউ দেখানোর চেষ্টা করছেন প্রশ্নবিদ্ধ খরচের প্রকল্প হিসাবে। তাই রূপপুরকে শুধু বিদ্যুৎ কেন্দ্র হিসেবে দেখলে ভুল হবে। এটা একটা 60 বছরের ফাইন্যান্সিয়াল কন্ট্রাক্ট উইথ টেকনোলজি ডিপেন্ডেন্সি। এখানে একটি জিনিস অনেকেই খেয়াল করেন না, বাংলাদেশ পারমাণবিক যুগে ঢুকছে, কিন্তু নিউক্লিয়ার ফিউলের চেয়েও বড় বিষয় হলো নিউক্লিয়ার গভর্নেন্স। মানে কিভাবে রেগুলেটর স্বাধীন থাকবে,
সেফটি রিপোর্ট কতটা ট্রান্সপারেন্ট হবে, এনার্জি প্রিপেয়ারনেস বাস্তবে কতটা ড্রিল হবে, লোকাল পিপল কতটা ইনফর্মড থাকবে, ওয়েস্ট ম্যানেজমেন্ট কিভাবে কমিউনিকেটেড হবে। এগুলো বোরিং মনে হতে পারে, কিন্তু নিউক্লিয়ার ওয়ার্ল্ডে বোরিং ডিসিপ্লিনই সবচেয়ে বড় সেফটি সিস্টেম। এবার একটি কমন প্রশ্ন, রূপপুর কি শুধু বেশি এক্সপেন্সিভ? এর উত্তর এক কথায় দেওয়া বিপজ্জনক। বাংলাদেশের মতো নতুন নিউক্লিয়ার কান্ট্রির জন্য কস্ট বেশি হওয়া অস্বাভাবিক নয়, কারণ টেকনোলজি, ট্রেনিং, ইকুইপমেন্ট, ডিজাইন, ফিউল ইকোসিস্টেম সবকিছু বাইরে থেকে আনতে হচ্ছে। চায়না বা রাশিয়া নিজেরা বানালে খরচ কম হবে, কারণ তাদের সাপ্লাই চেইন, ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম, স্কিলড ম্যান পাওয়ার, রেগুলেটরি হিস্টোরি সব আছে। বাংলাদেশ ফার্স্ট টাইম এন্ট্রান্ট, তাই কস্ট প্রিমিয়াম থাকবে। কিন্তু কস্ট প্রিমিয়াম যৌক্তিক কিনা সেটা বুঝতে হলে 3টি প্রশ্ন করতে হবে। 1, প্ল্যান্ট কি সময় মতো অপারেশনাল হচ্ছে? 2, তার জেনারেটেড ইলেকট্রিসিটি বাস্তবে কতটা কস্ট পড়ছে? 3, এর রিপেমেন্ট প্রেসার বিদ্যুৎ খাতকে আরো দুর্বল করছে নাকি সাবসিডাইজ করছে? এই 3টা উত্তর না পাওয়া পর্যন্ত রূপপুরকে ফুল ভিক্টরি বলাও তাড়াহুড়া বা ফুল ডিজাস্টার বলাও তাড়াহুড়া। এখন একটু সাধারণ মানুষের দৃষ্টিতে আসি। একজন নাগরিক বলতেই পারেন, আমার ইলেকট্রিসিটি বিল কি কমবে? সত্যি কথা, তার সরাসরি কমার নিশ্চয়তা নেই, কারণ আপনার বিল নির্ভর করে শুধু জেনারেশন কস্টের উপরে নয়, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন লস, সাবসিডি পলিসি, ক্যাপাসিটি পেমেন্ট, ফিউল ইম্পোর্ট, কারেন্সি এক্সচেঞ্জ রেট, এগুলো সব মিলিয়ে একটি ট্যারিফ তৈরি হয়। রূপপুর যদি কম ও স্টেবল কস্টের বিদ্যুৎ দেয়, তাহলে সিস্টেম এভারেজ কস্ট কমাতে সাহায্য করতে পারে, কিন্তু এটাকে বিল কমানোর সহজ প্রতিশ্রুতি বানানো ঠিক নয়। আরেকজন হয়তোবা বলবেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কি নিরাপদ? এখানে উত্তর হওয়া উচিত, টেকনোলজি অনুযায়ী মডার্ন সেফটি ফিচার্স আছে, IAEA তে ইনভলভমেন্ট আছে, রাশিয়ান ডিজাইন এক্সপেরিয়েন্স আছে, কিন্তু সেফটি একেবারে সার্টিফিকেট নয়। সেফটি হলো ডেইলি কালচার বা ডেইলি রুটিন। যেদিন প্ল্যান্ট চালু হবে সেদিন সেফটি শেষ নয়, বরং সেদিন সেফটি শুরু। এটাই জনগণকে বুঝতে হবে। এবার জিওপলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বিষয়টি বিশ্লেষণ করি। রূপপুর রাশিয়ার সহায়তায় তৈরি। রাশিয়া শুধু কন্ট্রাক্টর নয়, ফাইন্যান্স, টেকনোলজি, ফিউল, ট্রেনিং সব জায়গায় বড় ভূমিকা রাখছে। এতে সুবিধা আছে, একটা বড় কান্ট্রি বাংলাদেশকে নিউক্লিয়ার ক্লাবে ঢুকতে সাহায্য করছে, কিন্তু ঝুঁকিও আছে। স্যাংশন এনভায়রনমেন্ট, পেমেন্ট চ্যানেল, জিওগ্রাফিক্যাল প্রেসার, ফিউল সাপ্লাই কমিউনিটি, এসব ফিউচার রিস্ক। বাংলাদেশকে তাই শুধু প্ল্যান্ট চালাতে হবে না, রাশিয়া, ওয়েস্টার্ন কান্ট্রিজ, ইন্ডিয়া, চায়না সব দিকের সঙ্গে কেয়ারফুল ব্যালেন্স রাখতে হবে, কারণ নিউক্লিয়ার এনার্জি কখনো পিওর ইঞ্জিনিয়ারিং ইস্যু নয়, এটা অলওয়েজ জিওপলিটিক্যাল ক্লাস ইঞ্জিনিয়ারিং। এখন ফাইনাল জাজমেন্ট, রূপপুর ভালো না খারাপ? আমার আনসার, রূপপুর বাংলাদেশের জন্য নেসেসারি রিস্ক হতে পারে, কিন্তু রিস্ক ফ্রি ভিক্টরি নয়। এমন একটা প্রকল্প যা ঠিকভাবে চালাতে পারলে বাংলাদেশের এনার্জি সিকিউরিটিতে একটি বিশাল ভূমিকা রাখতে পারবে। কিন্তু একটি অদ্ভুত ব্যাপার খেয়াল করেছেন, বাংলাদেশের মূলধারার রাজনীতি, এমনকি বড় বড় গণমাধ্যমেও এইরকম একটি যুগান্তকারী প্রকল্প খুব বেশি আলোচনায় আসেনি। কেন? এটি কি শুধু রাজনৈতিক অগ্রাধিকার নয়, নাকি বাংলাদেশের মোট অর্থনীতির তুলনায় $13 বিলিয়ন এই প্রজেক্টটাকে আমরা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করি না? এই প্রশ্নটা এড়িয়ে যাওয়ার মতো নয়। যাই হোক, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, বেস লোড ইলেকট্রিসিটি, ফুয়েল ডাইভার্সিফিকেশন, লো কার্বন পাওয়ার, এসব দিক থেকে রূপপুরের অপরিসীম গুরুত্ব আছে, কিন্তু একই সঙ্গে এটা ডেপ্থ হেভি, রাশিয়া ইন্ডিপেন্ডেন্ট, টেকনিক্যালি সেন্সিটিভ, ইনস্টিটিউশনালি ডিমান্ডিং প্রজেক্ট। যে দেশে সড়ক প্রকল্পে ডিলে হয়, যে দেশে প্রকিউরমেন্ট নিয়ে প্রশ্ন উঠে, যে দেশে অ্যাকাউন্টেবিলিটি অনেক সময় খুবই দুর্বল, সেই দেশে নিউক্লিয়ার প্ল্যান্ট চালানো মানে শুধু টেকনোলজি ইম্পোর্ট নয়, এটা ডিসিপ্লিনড ইম্পোর্ট করারও পরীক্ষা। আর ডিসিপ্লিনড ইম্পোর্ট করা যায় না, এটা বিল্ড করতে হয়। তাই রূপপুর নিয়ে আমাদের অবস্থান হওয়া উচিত না অন্ধ উল্লাস, না অন্ধ ভয়, বরঞ্চ কঠিন প্রশ্ন সহ সতর্ক আশাবাদ। কারণ রূপপুরে ইউরেনিয়াম ঢোকা মানে শুধু ফিউল লোডিং নয়, এটা বাংলাদেশের স্টেট ক্যাপাসিটির আসল পরীক্ষা। এখন প্রশ্ন, বাংলাদেশ কি এই শক্তিকে শিল্প উন্নয়ন আর এনার্জি সিকিউরিটিতে বদলাতে পারবে, নাকি এই শক্তির ভার ঋণ, ডিপেন্ডেন্সি আর দুর্বল গভর্নেন্সের নিচে চাপা পড়বে? উত্তর আজ পাওয়া যাবে না, উত্তর মিলবে 5, 10 এমনকি 20 বছর পরে। কিন্তু আজ থেকে বাংলাদেশের পরীক্ষা শুরু। আপনার কি মনে হয় রূপপুর বাংলাদেশ এনার্জি ফিউচারের সবচেয়ে বড় সুযোগ, নাকি সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল রিস্ক? কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর আদিলস ইনসাইট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ বড় খবরের পেছনের বড় গল্পগুলো আমরা এখানেই সহজ ভাষায় খুলে বলি। ধন্যবাদ।